আমার নিজেই যেখানে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, আপনি যেটা বলছিলেন যে তার ফেরাটা শুধুমাত্র তার ইচ্ছার উপর নির্ভর করে না, এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। মমতাময়ী মা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও সেই মুহূর্তে তিনি আসতে পারছিলেন না। তার মানে অবশ্যই নিরাপত্তার শঙ্কা ছিল, ঝুঁকি রয়েছে। আমরা হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে ২-১ জন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে। কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশুদিনে বলেছেন, অথবা হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন আম আ নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন। ভারত এই মুহূর্তে কোনো অবস্থাতেই চাইবে না যে তারেক রহমানের কিছু হোক, এবং তার নিরাপত্তার বিষয়টি আমি যতদূর জানি ভারত এনশিওর করেছে। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। দীর্ঘ প্রায় 18 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে কাল নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। 26 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। 27 ডিসেম্বর ভোটার তালিকাভুক্ত হতে নির্বাচন কমিশনে আবেদন করবেন তারেক রহমান। এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেবেন। এই হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পর তার কিছু কর্মসূচি। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগমন শুধু একজন নেতার আগমন নয়, এটি বহু প্রতীক্ষিত নেতার আগমন। তার আগমন ঘিরে উৎসব সাময়িক হলেও এর পেছনে রয়েছে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রতীক্ষা। তার এই আগমনে দেশের চলমান বিভাজনের রাজনীতিতে ঐক্যের সুরে কতটা প্রভাব ফেলবে, সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, সেই সাথে আগামী নির্বাচনে তার দলের সফলতা কতটা মিলবে তা দেখতে পাবে দেশের মানুষ। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচন। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মারুফ হোসেন, ইসলামী আন্দোলনের একজন নেতা। সেই সাথে আছেন, আমার সাথে আছেন মঞ্জুরুল আলম পান্না, সিনিয়র সাংবাদিক। দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক, বলছিলাম তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সমসাময়িক বিষয় নিয়ে। দুজন, একজন রাজনীতিবিদ, একজন সিনিয়র সাংবাদিক আছেন, তারা আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পুরো আলোচনায় আমরা আপনাদের সাথে থাকছি আমি জয়নুল আবেদিন, এবং সেই সাথে দর্শক, যে আজকে যে আলোচনা, প্রথম আলোচনা একটু যেতে চাই মঞ্জু আলম পান্নার কাছে। মঞ্জু আলম পান্না যেহেতু সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত, 21 টেলিভিশনে কাজ করেছেন দীর্ঘদিন। জনাব মঞ্জু আলম পান্না, একটু জানতে চাই, তারেক রহমান কালকে দেশে ফিরছেন, ফিরবেন বলে অনেক দিন আমরা শুনেছি, জেনেছি, এবং তিনিও নিজেও ঘোষণা দিয়েছেন তার এই অবারিত ফেরার সুযোগ ছিল না। তৃতীয় কোনো পক্ষ বা দ্বিতীয় কোনো পক্ষের একটা ছিল, তিনি নিজেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন। আজ এখন মোটামুটি তার আশাটা একবার নিশ্চিত হয়ে গেলে সম্ভবত রাতের মধ্যেই তিনি রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তিনি দেশে ফিরলে, যদি বলে এগিয়েভাবে যদি বলি, বিএনপির রাজনীতিতে কেমন প্রভাব পড়বে, এবং সেই সাথে দেশের রাজনীতি এবং নির্বাচন সব মিলে কি প্রভাব পড়বে বলে মনে হয়? নির্বাচন বাদ দিয়ে বাকি দুটোতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটা আমি মোটামুটি স্পষ্ট যে দেশের রাজনীতি এবং তার যে দল বিএনপি, সেটাতে ইতিবাচক আ প্রভাব তো অবশ্যই ফেলবে। দেখুন, তারেক রহমানের ফেরা নিয়ে তো এর মধ্যে অনেক কিছু হয়েছে। নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের গুজব। আ তারেক রহমান নিজেই যেখানে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, আপনি যেটা বলছিলেন যে তার ফেরাটা শুধুমাত্র তার ইচ্ছার উপর নির্ভর করে না, এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। এমনটাই অনিশ্চয়তার মধ্যে ছিল তারেক রহমানের ফেরাটা যে আর কয়েক ঘন্টার মধ্যে তারেক রহমানের রওনা দেওয়ার কথা ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। জি। তো এখনো কিন্তু মানুষের মধ্যে সেই অনিশ্চয়তা কাজ করছে যে এতদিন ধরে যেই নানান ধরনের গুজব, নানান ধরনের বিতর্ক, তারপরেও
আমরা নিশ্চিত যে তিনি আসছেন, মোটামুটি নিশ্চিত। মানুষের মধ্যে এখন তো আরো নিশ্চয়তা আছে মনে হয়। অনিশ্চয়তা বোধহয়, আমি বোধহয় শব্দটা ইউজ করছি। মানে বিষয়গুলো এত বেশি বিতর্কিত হয়েছে যে হুম, কেউ এখন মনে করছেন যে আসলেই কি আসছেন? যেমন আমি আপনার স্টুডিওতে ঢোকার আগে আমার কাছে ফোন আসছে একাধিক জি। যে, "ভাই তারেক রহমান কি আসছেন সত্যি, সত্যি?" তার মানে মানুষের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা আশা করছি তিনি আসবেন। যেমন আমিও গত কয়েকদিন আগে বলেছিলাম একটা টক শোতে যে হয়তো তিনি আসছেন না। দেখুন বিষয়গুলো ভেতরে যে বিষয়গুলো সেগুলো অনেক জটিল ছিল, অনেক জটিল ছিল। তার নিরাপত্তার বিষয় শুধু নয়। এর সঙ্গে তৃতীয় আরো কয়েকটা রাষ্ট্র জড়িত তার একটা জীবনে। প্রশ্ন করি জি, সাথে, হ্যাঁ, হ্যাঁ, নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এখন কি সেই নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা তো নেই? দেখুন আমার একটা YouTube চ্যানেল আছে আপনি জানেন। সেখানে বা বিভিন্ন টক শোতে আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে নিরাপত্তার শঙ্কা আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি না। আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আবারও বলি, তিনি নিজে বলেছেন এবং যেখানে তার মমতাময়ী মা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও সেই মুহূর্তে তিনি আসতে পারছিলেন না। তার মানে অবশ্যই নিরাপত্তার শঙ্কা ছিল, ঝুঁকি রয়েছে এবং এখনো পর্যন্ত ঝুঁকি থাকতে পারে। বলা যায় না, অস্বাভাবিক কিছু না। আপনি কি মনে করেছেন যে কদিন আগে যে শরীফ ওসমান বিন হাদি যে গুলিবিদ্ধ হলেন, পরবর্তীতে তাকে নির্মম ভাগ্য বরণ করতে হলো। তার মতো কাউকে, মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করিনি। করেছি? আমরা হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে ২-১ জন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে। কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। ইভেন যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশুদিনে বলেছেন অথবা হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন আম নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন। যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আর তারেক রহমানের বিষয়টা তো অন্য জায়গায়। দেখুন আমি খোলাসা করতে চাই না। সাংবাদিক হলেও সব জায়গায় সব কথা বলা যায় না। তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি অবশ্যই ইউরোপিয়ান একটি রাষ্ট্রের মধ্য থেকে বা পক্ষ থেকে এটি তারেক রহমান সম্ভবত নিজেই ফিল করেন, সেই জায়গা থেকে বলেছেন। এবং উইকিলিক্সে যে তথ্য আপনার মনে আছে, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অনেক ধরনের এমবার্গো দিয়ে রেখেছিল। আমি ২০০৭-৮ এর কথা বলছি। উইকিলিক্স ফাঁস করেছিল বাংলাদেশে মার্কিন দূতাবাস কয়েকটি টেলিগ্রাম পাঠিয়েছিল, তার বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটনে। তো সেগুলো আ ফাঁস হয়েছিল। আবার কেউ ধারণা করেছিল যে ভারত তার জীবনের নিরাপত্তার জন্য হুমকি বা ভারতের গোয়েন্দা সংস্থা র। আমি বরাবরই আ এটি বিএনপির কোনো সিনিয়র নেতা আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি অপোজ করেছি যে এই মুহূর্তে ভারত তারেক রহমানের জন্য ঝুঁকি নয়। আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা? কোনটা বলুন তো? আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছেন যে তারেক ভারতের রহমান। সাথে জি, সমঝোতা। জি। আমিও শুনেছি আনন্দবাজার রিপোর্ট করার আগে আমিও আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে শুনেছি যে কোনো একটা সমঝোতা হয়েছে। আমি জীবনের ঝুঁকির কথা বলছি। হুম, আমি ওই বিষয়ে আসছি আপনি যেটা মিন করছেন। তো জীবনের ঝুঁকিতে জীবনের হুমকিতে ভারত নয়। ভারতের এই মুহূর্তে প্রয়োজন তারেক রহমানকে বরং বাঁচিয়ে রাখা। তার কারণ বাংলাদেশে যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের চেষ্টা হচ্ছে বা খানিকটা হয়েছে, সেটিতে ভারত সাপোর্ট করবে না। যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিকল্প কি? তারেক রহমান বা বিএনপি তাকেই তো বেছে নিতে হবে। সো ভারত এই মুহূর্তে কোনো অবস্থাতেই চাইবে না যে তারেক রহমানের কিছু হোক এবং তার নিরাপত্তার বিষয়টি আমি যতদূর জানি ভারত এনশিওর করেছে। তারেক রহমান সেটিই চাচ্ছিলেন। ভারত এবং আমেরিকা যেন তার নিরাপত্তার বিষয়টি এনশিওর করে। তার কারণ তিনি ডক্টর ইউনূসের উপরে ভরসা করতে পারছিলেন না। বাই দ্য বাই শুনলাম যে ভারতের জায়গা থেকে এনশিওর হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই সমঝোতার কথা বলছেন, আনন্দবাজার দাবি করেছে। আবারও বিভিন্ন কর্নার থেকে শুনছি। জানি না এগুলো সত্য মিথ্যা মিথ্যা কতখানি। তবে কিছু একটা তো হচ্ছেই।